নমস্কার। আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ ইন্টারেস্টিং। স্মৃতি শক্তি মানে মেমরি পাওয়ার কি করে বাড়ানো যায়। হ্যাঁ, আর এর জন্য আমরা হ্যারি লরেন আর জেরি লুকাসের লেখা আনলিশ ইয়োর মেমরি বইয়ের একটা সামারি নিয়ে বসেছি। একদম। তো আজ আমরা চেষ্টা করব এই বইয়ের মূল আইডিয়াগুলো আর মেমরি বাড়ানোর কিছু কার্যকর আর মজার টেকনিক নিয়ে কথা বলতে। ঠিক। আর লক্ষ্যটা শুধু টেকনিক জানা নয়, বরং এটা বোঝা যে এগুলো কেন কাজ করে। অনেকেই তো ভাবেন যে স্মৃতিশক্তিটা জন্মগত, তাই না? কারো কম, কারো বেশি। হ্যাঁ, এটা অনেকেই মনে করে। কিন্তু এই বইটা আসলে বলছে স্মৃতিশক্তি মোটেও ওরকম ফিক্সড কিছু না। এটা একটা স্কিল, মানে দক্ষতা। ঠিক মতো কৌশল জানলে আর প্র্যাকটিস করলে এটাকে দারুণ শক্তিশালী করা যায়। তার মানে ব্যাপারটা অনেকটা মাসল বিল্ডিংয়ের মতো, ব্যবহার করলে বাড়বে। একদম তাই। আর আমাদের ব্রেনের ক্যাপাসিটি কিন্তু অসম্ভব বিশাল। মানে তথ্য ধারণ করার ক্ষমতা প্রায় অসীম। শুধু ঠিকঠাক সিস্টেমটা জানতে হবে। ইন্টারেস্টিং। তাহলে এই সিস্টেম বা কৌশলের গোড়ায় কি আছে, একদম বেসিক প্রিন্সিপালটা কি? মূলে আছে অ্যাসোসিয়েশন, মানে সংযোগ তৈরি করা। আমাদের ব্রেন না আলাদা আলাদা বিচ্ছিন্ন ইনফরমেশন মনে রাখতে তেমন পটু না। আচ্ছা। কিন্তু যখনই আমরা নতুন কোনো তথ্যকে পুরনো বা চেনা কোনো কিছুর সাথে জুড়ে দিই, সেটা হতে পারে কোনো ছবি, রং, ফিলিংস, জায়গা, যা কিছু, তখন মনে রাখাটা অনেক অনেক সহজ হয়ে যায়। তার মানে নতুন তথ্যের জন্য ব্রেনে একটা হুক তৈরি করা, পরিচিত কিছুর সাথে আটকে রাখার জন্য। ঠিক ধরেছেন। এটাই হলো প্রথম ধাপ। কিন্তু শুধু জুড়লেই হবে না। ওহ, আর কি? সংযোগটা যত বেশি পরিষ্কার, যত অদ্ভুত বা যত বেশি ইমোশনালি চার্জড হবে, তত শক্তিশালী হবে মেমোরিটা। অদ্ভুত বললেন? হ্যাঁ, যেমন ধরুন বইয়ের ওই অ্যাপেলের উদাহরণটা। শুধু অ্যাপেল শব্দটা শোনাচ্ছে, যদি কল্পনা করেন যে একটা বিশাল অ্যাপেল আপনার হাতে লাফাচ্ছে বা কথা বলছে, এই ছবিটা কিন্তু ব্রেন সহজে ধরবে। কারণ এটা নর্মাল নয়, মানে আনইউজুয়াল, তাই মনোযোগ টানে। এই ভিজুয়ালাইজেশন বা মনে মনে স্পষ্টভাবে ছবি দেখার ক্ষমতাটা খুব দরকারি। বুঝতে পারছি। তাহলে এই অ্যাসোসিয়েশন আর ভিজুয়ালাইজেশন, এই দুটো দিয়েই কি বিভিন্ন মেমরি টেকনিকগুলো তৈরি? যেমন ওই যে লোকি মেথড বা মেথড অফ লোকি, এটা তো খুব শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, ওটাই। লোকি পদ্ধতিটা খুব পুরনো আর দারুণ পাওয়ারফুল একটা টেকনিক। এটা কিভাবে কাজ করে? ওই যে বাড়ি বা রাস্তার কথা বলছিলেন। হুম এর আইডিয়াটা হলো আমাদের ব্রেন স্পেশাল ইনফরমেশন, মানে স্থান বা জায়গা সংক্রান্ত তথ্য মনে রাখতে খুব দক্ষ। আমরা নিজের বাড়ি বা খুব চেনা একটা রাস্তার কোথায় কি আছে সব মনে রাখতে পারি, তাই না? হ্যাঁ, তা পারি। তো এই পদ্ধতিতে যে তথ্যগুলো মনে রাখতে হবে সেগুলোকে ওই চেনা জায়গার বিভিন্ন পয়েন্টের সাথে মনে মনে জুড়ে দিতে হয়। ধরুন বাড়ির সদর দরজায় প্রথম পয়েন্টটা ভাবলেন, বসার ঘরের টেবিলে দ্বিতীয়টা, সবার ঘরের জানালায় তৃতীয়টা, এইভাবে। আচ্ছা আচ্ছা। পরে যখন তথ্যগুলো মনে করার দরকার হবে, তখন শুধু মনে মনে ওই চেনা পথটা ধরে হাঁটলেই পরপর সব মনে চলে আসবে। আরে বাহ, এটা তো দারুণ কাজের জিনিস মনে হচ্ছে। বিশেষ করে ধরুন কোনো লিস্ট বা স্পিচের পয়েন্ট মনে রাখার জন্য। একদম। কিন্তু একটা প্রশ্ন আছে, নিজের বাড়ির মতো জায়গা ব্যবহার করলে তথ্যের সংখ্যাটা কি লিমিটেড হয়ে যায় না? অনেক জিনিস মনে রাখতে হলে। ভালো প্রশ্ন। সেক্ষেত্রে একাধিক মেন্টাল জার্নি বা এরকম যাত্রাপথে তৈরি করা যায়। একটা হয়তো বাড়ির জন্য, আর একটা অফিস যাওয়ার রাস্তার জন্য, ও বা অন্য কোনো পরিচিত জায়গা। আর তাছাড়াও কল্পনা শক্তিটা যদি যথেষ্ট স্ট্রং হয়, একই জায়গার বিভিন্ন অংশে একাধিক তথ্য জুড়ে দেওয়া যায়। আসল কথা হলো একটা স্ট্রাকচার্ড উপায়ে তথ্যগুলোকে সাজানো। বুঝলাম। আচ্ছা, আর একটা টেকনিকের কথাও তো শোনা যায়, চেনিং বা লিঙ্কিং। এটা কি লোকি মেথড থেকে আলাদা? হ্যাঁ, এটা একটু অন্যরকম। চেইনিং বা লিঙ্কিংয়ে তথ্যগুলোকে একটার সাথে আরেকটাকে ডিরেক্টলি জুড়ে একটা গল্প বা একটা অদ্ভুত সিনারিও তৈরি করা হয়। এখানে কোনো নির্দিষ্ট জায়গার দরকার হয় না। উদাহরণ দিলে ভালো হয়। ধরুন আপনার বাজারের লিস্টে আছে ডিম, রুটি, কলা, সাবান। আপনি মনে মনে একটা ছবি বানালেন। একটা বিশাল ডিম গড়িয়ে এসে পড়ল একটা রুটির ওপর। হ্যাঁ। সেই রুটিটাকে কাঁধে তুলে নিল একটা কলা, আর কলাটা চলতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল সাবানের ফেনার উপর। হা হা হা, বেশ মজার তো। দৃশ্যটা যত আজব বা হাস্যকর হবে মনে থাকবে তত ভালো। এখানে একটা আইটেম পরের আইটেমের জন্য একটা ট্রিগার হিসেবে কাজ করে। এটা তো বেশ ক্রিয়েটিভ।
মনে রাখার জন্য নিজের মতো একটা কার্টুন বানিয়ে ফেলার মতো। কিন্তু এই সংখ্যা মনে রাখা এটা অনেকের কাছেই খুব কঠিন লাগে। যেমন ধরুন তারিখ, ফোন নম্বর, এগুলোর জন্য কি কোনো স্পেশাল ব্যবস্থা আছে? আছে তো। এর জন্য খুব জনপ্রিয় হলো প্যাগ সিস্টেম। প্যাগ মানে তো আলনা বা হুক, তাই না? হ্যাঁ। এখানে প্রত্যেকটা সংখ্যাকে, মানে সাধারণত ১ থেকে ১০ বা ০ থেকে ৯, একটা নির্দিষ্ট ছবির সাথে পার্মানেন্টলি জুড়ে দেওয়া হয়, যে ছবিগুলো মনে রাখা সহজ। যেমন ১ দেখতে মোমবাতির মতো, তো ১ ইজ ইকুয়াল টু মোমবাতি। ২ দেখতে হাঁসের মতো, ২ বরাবর রাজহাঁস। ৩ মানে হলো ত্রিশূল বা ৩টে পাতা। এইভাবে। আচ্ছা, ফিক্সড ইমেজ। একদম। এবার ধরুন আপনাকে ৩০ সংখ্যাটা মনে রাখতে হবে। আপনি ২ রাজহাঁস আর ৩ ত্রিশূলের ছবি দুটো মিলিয়ে একটা নতুন অদ্ভুত ছবি ভাববেন। যেমন একটা রাজহাঁস মুখে ত্রিশূল নিয়ে সাঁতার কাটছে। ফোন নাম্বার বা কোনো সাল মনে রাখতে এটা খুব কাজে দেয়। ওয়াও, এটা তো বেশ সিস্টেম্যাটিক। আচ্ছা, আরেকটা খুব কমন প্রবলেম হলো লোকের নাম আর মুখ মনে রাখা। প্রায়ই হয় না, মুখটা খুব চেনা লাগছে কিন্তু নামটা কিছুতেই মনে পড়ছে না। উফ, এটা তো ক্লাসিক সমস্যা। হ্যাঁ, এর কোনো টিপস আছে বইটাতে? আছে। এখানেও সেই একই প্রিন্সিপাল, অ্যাসোসিয়েশন আর ভিজুয়ালাইজেশন। প্রথমে যার সাথে আলাপ হচ্ছে তার চেহারার কোনো একটা বিশেষত্ব খুঁজে বের করতে হবে। যেমন? ধরুন একটু বড় নাক বা টানা টানা চোখ, কোকড়া চুল, বা কপালে হয়তো একটা তিল আছে, কিছু একটা যা চোখে পড়ে। আচ্ছা। এরপর তার নামের সাথে ওই বৈশিষ্ট্যটা মিলিয়ে একটা মজার ছবি মনে মনে তৈরি করতে হবে। ধরুন মিস্টার বোস বলে কেউ, আর তার চুল খুব ঘন। আপনি ভাবলেন তার মাথায় অনেকগুলো বাস পার্ক করা। অথবা ধরুন মিসেস মল্লিক, তার চোখে চশমা। ভাবলেন তার চশমার ডাটি দুটো আসলে দুটি লিকলিকে মই দিয়ে তৈরি। যত অদ্ভুত, যত পার্সোনাল, তত ভালো মনে থাকবে। তার মানে সবকটা কৌশলই দেখছি ইমাজিনেশন আর একটু ক্রিয়েটিভিটির দরকার পড়ছে। ঠিক। তবে শুধু কৌশল জানলেই তো হবে না, নিশ্চয়ই মনোযোগ বা এরকম কিছুরও ভূমিকা আছে। অবশ্যই আছে। দুটো জিনিস খুব জরুরি। ১ নম্বর হলো মনোযোগ, মানে অ্যাটেনশন। আপনি যদি কিছু শোনার বা পড়ার সময় ঠিকমতো মনোযোগ না দেন, সেটা তো স্মৃতিতে রেজিস্টারই হবে না। ঠিক। তাই মনে রাখার একদম প্রথম শর্তই হলো মনোযোগ দিয়ে তথ্যটা নেওয়া। আর ২ নম্বর হলো রিপিটেশন বা রিভিউ। মানে বারবার দেখা। হ্যাঁ, কিন্তু শুধু বারবার দেখলেই হবে না, একটা নির্দিষ্ট সময় পর পর ঝালিয়ে নিতে হবে। এটাকে বলে স্পেসড রেপিটিশন। এই সময়ের ব্যবধানে রিভিউ করলে তথ্যটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পাকা হয়ে যায়। তার মানে এই কৌশলগুলো ব্যবহার করতে হলে একটু চেষ্টা আর নিয়মিত অভ্যাস দরকার। অবশ্যই। পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতিতে তো বটেই, দৈনন্দিন জীবনেও এগুলো খুব কাজে লাগতে পারে। দরকারি নম্বর মনে রাখা বা ধরুন মিটিংয়ের পয়েন্টগুলো গুছিয়ে বলা। একদম তাই। আসলে বইটার মূল মেসেজটাই এটা, যে দারুণ স্মৃতিশক্তি কোনো ম্যাজিক্যাল ব্যাপার বা জন্মগত প্রতিভা নয়, এটা একটা অর্জন করার মতো স্কিল। সঠিক টেকনিক জানা, কল্পনা শক্তিকে কাজে লাগানো আর নিয়মিত প্র্যাকটিস, এই ৩টে জিনিস থাকলে যে কেউ তার মেমোরি পাওয়ারকে অনেকখানি ইমপ্রুভ করতে পারে। শুধু একটু ইচ্ছে আর চেষ্টা দরকার। সত্যি, এটা জানাটা বেশ আশার কথা, যে স্মৃতিশক্তি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, এটাকে উন্নত করার রাস্তা খোলা আছে। তবে আজকের আলোচনা থেকে আমার মাথায় অন্য একটা প্রশ্ন ঘুরছে। কি বলুন তো? এই যে আমরা এত কষ্ট করে মেমোরি টেকনিক শেখা, প্র্যাকটিস করা, স্মৃতিশক্তি ধারালো করার কথা বললাম, কিন্তু আজকের এই ডিজিটাল যুগে যেখানে গুগল, স্মার্টফোন আমাদের সব তথ্য ১ সেকেন্ডে হাতের মুঠো এনে দিচ্ছে, হ্যাঁ, সেখানে নিজের ব্রেনকে এত খাটানোর, মানে পার্সোনাল মেমোরিকে এতটা শার্প রাখার দরকারটা ঠিক কতখানি, বা এর প্রাসঙ্গিকতাই বা কি, এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে, তাই না?